মালয়েশিয়ায় থাকা কয়েকজন বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগে পুলিশ তাদেরকে আটক করেছিল বেশ 1-1.5 মাস আগের ঘটনা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। 3 দিন আগে মালয়েশিয়ার একটি প্রধান সংবাদ দ্বারা বাংলাদেশি ওই একজন যুবকের ছবি ছেপেছে এবং বলেছে যে চূড়ান্ত চার্জশিটে তাদেরকে আইএসকে অর্থায়নের বাংলাদেশে রাজশাহীতে একটি কোচিং সেন্টার থেকে ডক্টরস কোচিং সামথিং একটা নাম, সেখান থেকে মিশরাতুল অনিন্দ নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী, সেনাবাহিনী বিশেষত জঙ্গি কার্যক্রমের অভিযোগে। এই ব্যক্তি তাকে যখন পুলিশ তুলে নিচ্ছে তখন সে 4টি নাম বলেছে বাংলাদেশের: পিনাকি ভট্টাচার্য, ওসমান হাদি, হারুন ইজাহাদ। এদের কথা শোনার জন্য বলেছেন। বাংলাদেশে নতুন করে কি জঙ্গি এবং মৌলবাদের উত্থানের যে দায়ভার সেটি বাংলাদেশি কোনো ইনফ্লুয়েন্সার রাজনৈতিক কর্মীর ঘাড়ে বর্তায় কিনা, সেটি একটি বড় প্রশ্ন। কেন প্রশ্ন? তারেক রহমান বিএনপির জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দুদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ যেন নতুন করে মৌলবাদীর অভয়ারণ্য, উগ্রপন্থার অভয়ারণ্য না হতে পারে, সেটি তাদের রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য। এখন তারেক রহমান কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা বাংলাদেশের সরকার এই মৌলবাদের উত্থান, উগ্রপন্থীদের উত্থান নিরসনে কিংবা প্রতিহত করার জন্য কোন পন্থায় আগাবেন, কিভাবে আগাবেন, কোন প্রক্রিয়ায় আগাবেন, যারা এই তরুণরা যারা এইসব উগ্রবাদী বয়ানে অনুপ্রাণিত হচ্ছে এবং নিজেদেরকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেই সব ব্যক্তিগুলো কি ধরাছোঁয়ার বাইরে রেখেই বাংলাদেশ মৌলবাদের উত্থান ঠেকানো যাবে কিনা রাষ্ট্র পরিচালনায় বড় চ্যালেঞ্জ সামনে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে 2016 সালের গুলশানে হলি আর্টিজানে 16 জনকে যে হত্যা করা হয়, সে সময় আইএস এবং বালেতানের মতাদর্শপুষ্ট বাংলাদেশে যেসব ছোট ছোট গ্রুপ ছিল, কার্যকর ছিল, নানান আলোচিত বিষয় ছিল। শেখ হাসিনার আমলে আমরা একটা বিষয়ের খুব সমালোচনায় সোচ্চার ছিলাম, কিন্তু তার ভিতরে কি কেউ কেউ সত্যি সত্যি জঙ্গি ছিল না? আইএসের মতদুষ্ট ছিল না? অবশ্যই ছিল। রোহান এবং নিব্রাস নামের 2 জন ব্যক্তি যখন তাদেরকে আটক করা হয়, তারা আল কায়েদার পতাকা পোশাক পরেছিল এবং তারা এই হত্যাকাণ্ডের দায়ে যে 7 জন না 8 জনকে আইন শৃঙ্খলা বাহিনী তখন হত্যা করে, তাদের মধ্যে এই 2 জনও ছিল। সে সময় পত্রপত্রিকার হিসাব ছিল, সংবাদ ছিল যে এই 2 ব্যক্তি কাদ্রে অনুপ্রাণিত ইসলামিক বক্তা পিস টিভি বাংলার, যিনি বাংলাদেশে সেই সময় খুব চালু ছিল, ডক্টর জাকির নায়েকের অনুসারী ছিল এমন একটা অভিযোগ ছিল। এখন জাকির নায়েকের কথাবার্তা, জাকির নায়েকের বিশ্লেষণ সব কি জঙ্গিবাদের মদদ উৎপাদন করছে? সব কি খারাপ? অবশ্যই না, ইসলামের বক্তা হিসেবে। কিন্তু তাদের কথায় কোথাও না কোথাও যে ত্রুটি ছিল কিংবা যে ব্যাখ্যা ছিল, সেই অপব্যাখ্যাগুলোকেই নিজেদের করে নিয়ে নিজেদের মতো করে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ হয়েছিল যেসব তরুণ, তাদেরকে নিয়েই সমস্যাটা এবং শঙ্কাটা। মালয়েশিয়া তো মুসলিম প্রধান দেশ। মালয়েশিয়া কি জাকির নায়েককে তার কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়ে রেখেছে কিনা? আমি যতটুকু জানি, পড়েছি সংবাদ, ওই ঘটনার পরে মালয়েশিয়ায় ডক্টর জাকির নায়েকের উপরেও তাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি পায়। এরপরে ডক্টর জাকির নায়েক যখন ভারতীয় এবং চীনাদেরকে কটাক্ষ করে একটি বক্তব্য রাখেন, স্থানীয়ভাবে কিছু প্রতিবাদ তৈরি হলে মালয়েশিয়ার সরকার ডক্টর জাকির নায়েক 11 জন মুসলিম স্কলারকে নিষিদ্ধ করেন, তাদের বক্তৃতা বিবৃতি নিষিদ্ধ করেন। ডক্টর জাকির নায়েক তাদের মধ্যে একজন ছিল। বাংলাদেশে যদি কোন জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ কেউ কারণ নাম উল্লেখ করে, তাদের বক্তব্য, তাদের মতাদর্শ কিভাবে দেখবে সরকার, সেটি একটি বড় চ্যালেঞ্জ। আজকে এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে অনিন্দ ইসলাম মিশরাতুল অনিন্দ নামে যেই ব্যক্তি, যেই শিক্ষার্থী ধরা পড়েছে, তার সম্পর্কে একটু বলা এবং বাংলাদেশ রাষ্ট্রের যে সামগ্রিক ভবিষ্যৎ সামনে খুব স্ক্যারি, ভীতিজনক, এবং যে চ্যালেঞ্জগুলো আছে সেটি কিভাবে নিরসন করা যাবে তার সম্পর্কে একটু আলোকপাত করা। দেখুন, মিশরাতুল অনিন্দ তার এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষককে হত্যার সরাসরি আসামি ছিল 2016 সালে। আপনারা পত্রিকার সংবাদ দেখছেন। এই সরকার ক্ষমতায় আসার পরে দেদারছে যে সব জঙ্গিদের ছাড়া পাওয়া যায়। ডিবির মনিরুল ইসলামের যেই দক্ষতা ছিল জঙ্গি এবং অন্যান্য জায়গায় ডকুমেন্টেশনে, সেগুলোকে ধ্বংস করে ফেলা হয়। এমনকি এই সরকারের ডিএমপির পুলিশ বলছে কিসের হলি আর্টিজানের জঙ্গি, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তো সেই 2016 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হত্যার অভিযোগে অনিন্দ সে সময় আটক হয়। বর্তমান সরকারের আমলে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পরে প্রথমেই সে কি কাজটা করছে সেটি আপনাদের নজরে আসতে হবে। 3 দিন আগে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টরস কোচিং এ অভিযান চালানো হয়,
সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ছেলে কি করতে চায়? এই ছেলে বিপ্লব করতে চায়। এই সরকারের আমলে, গত সরকারের আমলে জঙ্গি কার্যক্রমের অভিযোগে আটক থাকা একজন ব্যক্তি এই সরকারের আমলে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পরে সোজা চলে গিয়েছে কোথায়? তার সেই পুরাতন মতাদর্শে। সে অস্ত্র মজুদ করছে, সে অন্যান্য জিহাদি জিনিসপত্র মজুদ করছে, আর বিপ্লবের স্বপ্ন দেখছে কার নেতৃত্বে? হারুন ইজাহার, পিনাকি এবং ওসমান হাদি। ওসমান হাদির সম্পর্কে বহুত আগে আমি একটি কথা বলেছিলাম যে বাংলাদেশে জুলাইয়ের যে অভ্যুত্থান, জুলাইয়ের যে অর্জন, সেই অর্জনকে ধ্বংস করার জন্য একটি মুখ, দুটি মুখ যদি সামনে থাকে, ওসমান হাদি একজন। আমার সহকর্মীরা পছন্দ করেননি সেটি। ইনকিলাব মঞ্চ শেখ হাসিনার আমলে, মুক্তিযুদ্ধ মঞ্চ যেমন সাধারণ ছাত্রছাত্রীদের উপর নিপীড়নের হাতিয়ার হয়েছিল, জুলাইয়ের পরবর্তীতে ইনকিলাব মঞ্চ ঠিক তেমনই একটি দোকান হিসেবে উদ্ভাবিত হয়েছে। যারা এই যে উগ্রপন্থার মদত দিচ্ছে তার স্পষ্ট প্রমাণ অনিন্দ তার বক্তব্য দিয়ে গিয়েছে। জাতিগত মর্যাদা হুমকির মুখে বিপ্লব 90% ব্যর্থ হয়েছে, 10% মাত্র আছে। আমাদের কাছে 1 বছর সময় আছে। আবার আমরা দিল্লির দাসে পরিণত হতে যাচ্ছি। ছাত্র নেতাদের কথা শুনুন, মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, হারুন ইজাহার সাহেবের সাথে কথা শুনুন, পিনাকি ভট্টাচার্যের কথা শুনুন, ওসমান হাদির কথা শুনুন, ইন্টারিম ভেঙে দিন। আমি হাদিকে নিয়ে খুব বেশি আলোচনা করব না, কেবল এতটুকুই বলি, ইনকিলাব মঞ্চের সমস্ত টাকা পয়সা আসে আরেকজন অনিন্দ যার নাম করেছে প্যারিস থেকে। এটি একটি চক্র, এটি দুর্ভেদ্য চক্র। এটি জিয়াফত থেকে শুরু করে ভাঙচুর, মব থেকে শুরু করে সমস্ত জায়গায় মাঠের যে ইন্ধন আপনারা দেখতে পাচ্ছেন, যেটি ইনকিলাব মঞ্চ সামনে থেকে করছে, তার পেছনের অর্থায়ন করছে প্যারিস থেকে। আর এদেরই একটা গোষ্ঠী বাংলাদেশে তৈরি হচ্ছে যারা না গণতন্ত্রে বিশ্বাস করে, না ভোটিং রাইটসে বিশ্বাস করে, না পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করে। তারা মনে করে যে জুলাইয়ের যে শেখ হাসিনা বিরোধী আন্দোলন, জুলাইয়ের যে অভ্যুত্থান, সেটি আসলে তাদের বিপ্লব। কাদের বিপ্লব? জঙ্গিপনার বিপ্লব, মৌলবাদের বিপ্লব। এবং সেই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার জন্য সামনে থেকে সমানে বয়ান, বক্তব্য, ভিডিও, ডকুমেন্টেশন সবকিছু হাজির করছে ইউটিউবে এবং অন্যান্য জায়গায়। আমাদের কিছু ভাই ব্রাদার জেনে বুঝে না বুঝে রাষ্ট্রের ভবিষ্যৎ নাচ করতে পেরে তাদের সেই বাতাস দিয়েছে এবং এটিকে একটি ইসলামী মৌলবাদের বিপ্লব, ইসলামী মৌলবাদের অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করার সমস্ত কাজ না বুঝেই করেছে। আমি দৃঢ় বিশ্বাস না বুঝেই তারা করেছে, যারা করেছে। কিন্তু এখনো যারা মাঠে সক্রিয়, তারা এটা জেনে বুঝেই করছেন। কি বুঝে করছেন? কি তাদের মতবাদ? কি তাদের লক্ষ্য? তাদের লক্ষ্য বাংলাদেশকে এটি একটি মৌলবাদের ফ্যাসিবাদ রাষ্ট্র কায়েম করা, যেখানে মৌলবাদী চিন্তা ভাবনা, উগ্র ধর্মীয় চিন্তা ভাবনা, যেখানে মধ্যপন্থার ইসলাম না। কিন্তু এই নতুন শক্তি, নতুন মৌলবাদী শক্তি, তারা কোনোভাবে নির্বাচনের ব্যবস্থা বিশ্বাস করে না, পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করে না। নতুন বাংলাদেশ তারা যেটা চায়, নানান মঞ্চের নামে, ইনকিলাব মঞ্চ, মৌলবাদী বিপ্লব, এগুলোর নামে। আমরা সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ, অসহায় সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো নেতা নেই, এজন্য তারা রাজপথে নেমে এটা প্রতিবাদ করতে পারে না। কিন্তু যাদের নেতা দাঁড়িয়ে গিয়েছে 5 আগস্টের পরে, তারা কিন্তু ঠিকই তাদের কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছে। সেই চালিয়ে নেওয়ার যে ভয়, ভবিষ্যৎ, সেটি আতঙ্কের কেন? কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে আমার কথা হয়, হল প্রভোস্ট। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি, এখানে ডাকসু নির্বাচনে কারা জয়ী হবে। তার একটা স্পষ্ট আতঙ্ক আমি দেখেছিলাম। তার কথা হচ্ছে যে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো এত সমস্যা না। আমি হল প্রভোস্ট হিসেবে যেটা দেখি, সেটা হলো ছাত্রদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন, এবং তারা সেই পরিবর্তন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ না। তারা যেন কি একটা চায়। কয়েকদিন আগে রেসিডেন্সিয়াল মডেলের কিংবা ঢাকা কলেজের সম্ভবত কয়েকজন ছাত্র একটা বিক্ষোভ নামিয়েছিল। সেখানে তারা প্লাকার্ড নিয়েছিল সেকুলারিজমকে কবর দেওয়া। তারা সেখানে প্লাকার্ড নামিয়েছিল যে গণতন্ত্র এগুলো কুফুরি, সামথিং লাইক দ্যাট। এই মতবাদ কিন্তু অন্য কোন রাজনৈতিক দলের মতবাদ না। এটা হলো হিজবুত তাহরীরের মতবাদ, নিষিদ্ধ গোষ্ঠীর মতবাদ, মৌলবাদীদের মতবাদ। এখন হিজবুত তাহরীরের কথা যদি আমরা বলি, ডক্টর ইউনূসের হাত ধরে বর্তমানে যে সরকার চলছে, তাদের একাধিক শীর্ষ পর্যায়ের নেতার বিরুদ্ধে হিজবুত তাহরীরের সংশ্লিষ্টতা অভিযোগ আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি কোন কোন ইনস্টিটিউশন, কোন কোন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে হিজবুত তাহরীরের প্রধান কিংবা মতবাদের সাথে সংশ্লিষ্ট মানুষ দায়ী। এমনকি সরকারের মন্ত্রণালয় যারা চালাচ্ছে, এদেরও কেউ পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করে না, গণতন্ত্র বিশ্বাস করে না। এই সমস্ত জিনিস যদি আপনি এক জায়গায় করে দেখেন, তাহলে এটি একটি অন্ধকার ভবিষ্যৎ, তাহলে এটি একটি স্কেয়ারি, অর্থাৎ ভীতিকর সম্ভাবনা। সেই ভীতিকর সম্ভাবনা আগামী দিনে যে রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা হবে, কার নেতে এই চ্যালেঞ্জগুলো নির্দেশিত হবে। সমস্যার আগে আপনি যদি সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারেন, তখন আপনি সমাধান তৈরি করবেন। সমস্যাটাকে আইডেন্টিফাই করাই সবচেয়ে বড়
বড় রাজনৈতিক। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের আসলেই যেটা দরকার, মালয়েশিয়া পুলিশ যেটা করছে, জঙ্গি অর্থায়নে বাংলাদেশের শ্রমিককে কারাগারে পাঠাচ্ছে নির্মোহভাবে। বাংলাদেশে যারা সত্যি গণতন্ত্র, পার্লামেন্টারি সিস্টেম এগুলোতে বিশ্বাস করে না, তাদেরকে আলাদা করা, যেন রাজনৈতিক ভাবে কাউকে ট্যাগ দিয়ে রাজনীতির নিপীড়নের হাতিয়ার যেন মৌলবাদ নিয়ন্ত্রণের নামে না হয়, সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় যারা করবেন, আসবেন, তারা কিভাবে নিবেন তার উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ।